মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান, যার মূল উদ্দেশ্য ছিল অবৈধ পথে লিবিয়া বা বিদেশ পাড়ি জমাতে মানুষকে নিরুৎসাহিত করা। দর্শক, চলুন দেখে আসি এই লিবিয়ার গেমগরের কষ্টকর মুহূর্তগুলি। আপনারা কেন মনে করেন যে অবৈধভাবে ইতালি যায়? কেন ইটালি যায়? মনে করেন ভালোভাবে থাকার জন্য। যে দেশে বেকার আছে, যে ইটালি যে কিছু টাকা ইনকাম করবে, দেশে আগে 5-6 বছর পরে এসে একটু ভালোভাবে থাকবো, ভালোভাবে খাওয়া দাওয়া করবো, ভালোভাবে বাইরে চলাফেরা করবো, এই জন্য বিদেশে যাও। আপনাদের এখানে কি কেউ মানে গেম দিয়ে ইতালি যাওয়ার চিন্তা ভাবনা করতেছে? আমি চিন্তা ভাবনা করতেছি, আমার ইচ্ছা আছে ইটালি যাবো। আপনি কেন যাবেন? এদেশে যে একটু ভালো থাকার জন্য হলে তো ইটালিতে যাওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি সাগর পাড়ি দিয়ে ইটালি যাওয়ার যে চিন্তা করতেছেন, সাগর পাড়ি দেওয়ার খারাপ গল্পগুলো জানেন? হ্যাঁ জানি, অনেকেই তো পৌঁছেছে, আমার জানা মতো অনেকেই পৌঁছেছে, অনেকেই পুলিশের হাতেও ধরা খাচ্ছে, কেউ মাফিয়ার হাতে ধরা খাচ্ছে, তারপরে তো যাচ্ছে। আমার ইচ্ছা আছে আমিও রিস্ক নিব। আচ্ছা, আপনি কি আসলে ভাবছেন যে আপনি কেন যাবেন? কি কারণে যাওয়ার দরকার আপনার? এই কারণেই যাওয়ার দরকার, আমাদের দেশের চেয়ে একটু ভালো জীবনযাপন করার জন্য হইলে ইটালি যাওয়া উচিত আমার জন্য আর কি। সাগরের এই মানে কাহিনীগুলো শুনে আপনি যে যাইতে চাচ্ছেন, আপনার ভয় করতেছে না? ভয় করতেছে না, কারণ নদী তো সাঁতরাই, একটু রিস্ক তো থাকবে। সাগর পথে যাওয়ার, সাগরে সাঁতরাবো, যাবো ইনশাল্লাহ। আপনি কি মনে করেন? ভাই এত সহজ মনে করেন না, বুঝলেন? সাগরটা অনেক ভয়ানক, অনেক বড়। দেখা যায় সহজ, যারা গেছে তারা বুঝে, আমি নিজে ভুক্তভোগী। আপনি কি মনে করেন উনি পারবে না? ভাই সম্ভব না, কারণ এত বড় একটা সাগর, যা কুল কিনার নাই। একবার গেলেই বুঝতে পারবেন যে কতটা কঠিন। আমার পরিচিত অনেকেই গেছে, আমার আত্মীয় স্বজনের মধ্যে আশেপাশে বাড়ির থেকে অনেকেই গেছে। রিস্ক তো একটু থাকবেই, তারপরে চেষ্টা করবো যাওয়ার জন্য। ভাই এইটা এই রিক্স, যে রিক্স যেটা মনে করেন যে জীবন মরণের খেলা। দেশে থাকেন, কিছু কামাই রোজগার করেন, পয়সা থাকতে পারবেন। তুমি তো জানো যে আমার লাইফের ঘটনাগুলা। আমি 6 দিন 6 রাত ছিলাম সাগরের ভিতরে, 3.5 দিন পর্যন্ত না খাওয়াইছিলাম, এক ফোঁটা পানিও খাইতে পারি নেই। যে পরিস্থিতিতে ছিলাম, আল্লাহ রক্ষা করছে বিদায় আমরা বেঁচে আসছি। বাপ মার মানুষের দোয়া ছিল, এই কারণে বেঁচে আসছি। এই যে দেখো, এই যে এই ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। এই দেখো সাগরের ভিতরে কি পরিস্থিতি, তারপরেও তুমি যাইতে চাচ্ছ। এই যে দেখো, সাগরে কোনো ফুল কেনার কিচ্ছু নেই, দেখা যায় এত সহজ। প্রতি বছর লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মৃত্যুর ঘটনার শিকার হচ্ছেন মানুষ। এর হারও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উন্নত জীবিকার সন্ধানে অবৈধ পথে বহু বাংলাদেশি ভূমধ্য সাগরের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ জলপথ পাড়ি দিয়ে লিবিয়া থেকে যাচ্ছেন ইতালিতে। 25 জানুয়ারি 2025 ইতালি যাওয়ার পথে প্রাণ হারান 23 বাংলাদেশি। 4 সেপ্টেম্বর 2024 ভূমধ্য সাগরে ডুবে শেষ 2 ভাইয়ের ইতালি যাওয়ার স্বপ্ন। 17 ডিসেম্বর 2023 লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অর্ধশতাধিক শরণার্থীর মৃত্যুর শঙ্কা। আন্তর্জাতিক আদম পাচারকারী ও তাদের সহযোগী দালাল। এসব পাচারকারীর সহায়তায় বিরাট অঙ্কের টাকা, যা 15 থেকে সর্বোচ্চ 25 লাখ টাকার মাধ্যমে। প্রশ্ন হলো, সবাই কি গন্তব্যে পৌঁছাতে পারে? একবার যে যায় ওই গেম করে, সে আর রিটার্ন আসতে পারে না। সাগর পথে বিপজ্জনক ইউরোপ যাত্রা। মুসলমান যারা মোটামুটি সবাই কালেমা পরে বসে রয়েছে, যে আর কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু। ভূমধ্য সাগরে নৌকা ডুবি থেকে বেঁচে ফিরেছেন হাবিবুর রহমান। আমাদের পাশের এলাকায় এক ছেলে থাকে লিবিয়া, তার সাথে মাঝে মাঝে কথা হইতো, বা এভাবে ভালো যদি আসতে পারে। পরে ওই দালালের নাম্বারটা নিয়ে দালালের সাথে কথা বললাম, দালালি সব প্রসেসিং করলাম। লিবিয়ায় হাবিবকে তুলে দেওয়া হয় স্থানীয় একটি অস্ত্রধারী দালাল চক্রের হাতে। শুরু হয় সমুদ্র যাত্রার প্রস্তুতি, যার সাংকেতিক নাম গেম। ওইখানে একটা সিস্টেম হলো, একবার যে যায় ওই গেম করে, সে আর রিটার্ন আসতে পারে না। আপনি গেলেও টাকা দিতে হবে, না গেলেও টাকা দিতে হবে।
পরে এখন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি যে না, সিচুয়েশন পুরোটাই চেঞ্জ। কিসের আপনি শিবে নিবে, কিসের কে নেবে, ভিআইপি নেবে, এগুলো সব মিথ্যা কথা, ভুয়া কথা। ওদের হাতে হাতে পিস্তল থাকে, কথা বললেই মারে, কথা বললেই গুলি করে। আমার সামনে অনেকগুলারে গুলি করে মেরে ফেলছে। 2 মাস পর হাবিব সহ শতাধিক লোককে তুলে দেওয়া হয় নৌকায়। কয়েক ঘন্টা পরই পথ হারিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। সাগরটা একদম পুকুরের পানির মতো নীরব ছিল। হঠাৎ জ্বর উঠলো, জ্বর ওঠার পরে এইভাবে বুটটা পানি নিচে গেল। বুটের সামনে ছিলাম আমি। 2-3 বার যাওয়ার পরে বুটটা অটোমেটিক মানে আল্লাহ নিজে হাতে দিয়ে উপরে নিয়ে আসলো বুটটা। পরে বুটটা উপরে আসলো, আসার পরে বুটে আমাদের মাজা পানি হয়ে গেল। আমরা সবাই মোটামুটি আশা ভরসা ছাইড়া দিচ্ছি আমরা বাঁচবো না। পরে সবাই মোটামুটি মুসলমান যারা মোটামুটি সবাই কালেমা পড়ে বসে রয়েছে যে আর কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু। আমি তো জানি না এত রিস্ক। আমি যদি জানতাম এত রিস্ক তাহলে আমি কখনোই যেতাম না। এখন আর বিদেশ যাওয়ার কোনো মানে চিন্তা ভাবনা নেই, পরিকল্পনাও নাই। যদি দেশে কিছু করলে করবো, ডাল নুন ভাত যাই খাবো, ফ্যামিলির সাথেই বসে খাবো। এই যে নৌকাটা দেখতেছেন না, এই নৌকাটা ভিতরে সেম আমরাও ছিলাম। এরকম ভুক্তভোগী আমরাই। এখানে 6 দিন আমরা সাগরের ভিতরে বাড়ছি। এই 2.5 দিন পর্যন্ত মনে করেন ভোট চালাইছি, বাট কোনো কিনার পাইনি। তারপরে মনে করেন ওইখান থেকে 3.5 দিন পর্যন্ত না খাওয়া ছিলাম, এক ফোঁটা পানিও খাইতে পারিনি। কারণ পাবো কোথায়, কিচ্ছু নাই আশেপাশে, তাকালে খালি শুধু পানি আর পানি। ওইখান থেকে আমরা 3.5 দিন পর্যন্ত কাঁদতে কাঁদতে আমাদের প্রত্যেকটা লোকই হয়রানি হয়ে গেছে। মানে এখন পয়সা থাকবো কি না এটাই চিন্তার বিষয়। এরকম সিস্টেম হয়ে গেছে ভোটের ভিতরে যে একজন মারা গেলে তার একটা গোস্ত খেয়ে আমরা বেঁচে থাকবো, এরকম চিন্তা ভাবনা আমরা করছি। পরবর্তীতে কাঁদতে কাঁদতে মালটার একটা হেলিকপ্টার, যে বিমানগুলো আছে না ওগুলো আসছে, আইসা আমাদের দেখছে। 15-20 মিনিটের পর আমাদের মনে করেন যে হেলিকপ্টার আসছে, হেলিকপ্টার এসে আমাদের দেখছে। দেখার পর এদিক দিয়ে ইটালি থেকে 2-3টা বিমান আসছে যে আমরা মরে যাইতেছি, এরকম পরিস্থিতি বাঁচানোর জন্য না। পরবর্তীতে মালটা আবারও আমাদের লিবিয়ার হাতে তুলে দিছে। লিবিয়ার হাতে থেকে আমরা লিবিয়ার পুলিশের কাছে চলে গেছি, জেলে চলে গেছি। ওইখানে জেলের ভিতরে ভাই এত কষ্ট যা ধারণার বাইরে। কারণ 90% দালালরাই মানুষের সাথে প্রতারণা করে, ওখানে নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে, মারধর করে বাংলাদেশ থেকে আবার তাদের বাপমার মাধ্যমে টাকা আদায় করে। এরকম ঘটনা অহরহ হয়েছে। আর যেটাকে আমরা গেম ঘর হিসেবে জানি, গেম ঘরের ব্যাপারটা হচ্ছে কি ভাই, এটা খুবই একটি ভয়ানক। যারা লিবিয়া থেকে ইতালি গিয়েছেন বা যারা লিবিয়াতে ছিলেন গেম ঘরে, তারা আসলে এটার পরিস্থিতিটা নিজেরা হারে হারে টের পেয়েছেন। যেখানে একটি বদ্ধ রুমের ভিতরে 70 জন 80 জন 100 জনও একসাথে গাদাগাদি করে রাখা হয়েছে। এই লিবিয়ার গেম ঘরের কথা মানে একটি জেলখানার চাইতেও একটি হার্ডলি এবং কি ডিপলি এবং কি ভয়ানক একটি ঘর হচ্ছে গেম ঘর, যেখানে গেম দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাখা হয়, যেখানে 3 বেলার ভিতরে 1 বেলা খাবার দেওয়া হয়, রুটি, তাও একটা রুটি দেওয়া হয়, এবং কি বিভিন্নভাবে ওখানে কষ্ট দেওয়া হয়, খাবারের কষ্ট, বিশেষ করে গোসলের কষ্ট, ঘুমানোর কষ্ট। মানে এই ধরনের কষ্টগুলো অবশ্যই আপনাকে করতে হবে লিবিয়াতে গেলে। 100 আমার এই কথাটা আপনি লিখে রাখতে পারেন। আপনি কি কষ্ট সহ্য করার মতো প্রস্তুত কিনা? মনে করেন যে মানুষের মাথায় তো উকুন হয়, কিন্তু ওই জেলের ভিতরে শরীরের ভিতরে উকুন হয়। মানে এক একটা উকুন এত বড় বড়। দেশে সারপোকা দেখছেন না, সেম সারপোকার মতো ওরকম হয়ে যায়। খাবার দাবার কোনো কিছু নাই, মনে করেন যে শরীরে কোনো কিছু থাকবে না। পরবর্তীতে ওইখান থেকে কাঁদতে কাঁদতে দালালের মাধ্যমে আমরা ছুটে আসছি, জেল থেকে বেরিয়ে আসছি। আর যারা জেলে না বেরিয়ে পারবে তারা মাফিয়ার হাতে পড়ে যায়, দালালের হাতে ভুক্তভোগী হয়। অনেকে অনেক এই সিস্টেমেই মানে ভুক্তভোগী হয়।
ভাই ওইখানে কপাল ভালো বিধায় 5 জনের দোয়া ছিল বিধায়, বাপমার দোয়া ছিল বিধায় ওইখান থেকে ফেরত আসতে পারছে। অনেকে 10 বছর 15 বছর ধরে জেল খাটতেছে, এখানে বুকে মরতেছে। এই আর কি। তারপরে যদি মনে করেন যে আপনার যদি মনে চায়, মনে যদি টানে, তাহলে যাইতে পারেন। এত কিছু শোনার পর, এত ঘটনা শোনার পরও যদি মন চায় আপনি লিবিয়া বা ইটালি যাবেন, তাহলে আপনি যাইতে পারেন ভাই। আমার আর কিছু বলার নাই। সুদীপ ভাবে চালাইছে। আচ্ছা আচ্ছা, রাখ রাখ রাখ। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত 20 জনের মধ্যে 2 জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাদের বাড়ি মাদারীপুর রাজৌরের গোবিন্দপুরে। পরিবার জানায় ইনসান শেখ ও আবুল বাশার কয়েক মাস আগে দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। প্রথমে তাদের নেওয়া হয় লিবিয়ায়, সেখান থেকে তাদেরকে সমুদ্রপথে ইউরোপে নেয়ার কথা ছিল। গত 25 জানুয়ারি নৌকাযুগে রওনা হন তারা। এরপর থেকে তাদের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে উপকূলে 20 জনের মরদেহ ভেসে আসলে দালালরা নিশ্চিত করে নৌকাডুবির ঘটনা। ফেসবুকে মরদেহের ছবি দেখে ইনসান ও বাশারের পরিবার তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন। এদিকে ইনসান ও বাশারের সাথে থাকা রাজৌরের আরো 8 জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। 16 লাখ টাকা কন্ট্যাক্ট করেছে আমার ছেলে নিয়ে। কন্ট্যাক্টের পরে আমি 16 লাখ দিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিচ্ছি, একবারে 5 দিয়ে দেবে। খবর পেলাম যে বহুত অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করছে, আশায় আসছিলাম কদিন পরে ছবি দিচ্ছে। আপনি যদি লিবিয়া পাড়ি দিয়ে ইটালি তো চাইতেও পারেন, তাহলে মনে করেন যে আপনি আরো ভুক্তভোগী হবেন। কারণ ওইখানে গেলে পালায় পালায় কাজ করতে হবে। এখানে আপনার যেমন কাগজপত্র থাকবে না, দেখা যায় অনেক সহজ। ওইখানে গেলে এই কাগজপত্র ছাড়া আপনি মনে করেন চুপে চাপে পালায় পালায় কাজ করতে হবে, তখন আরেক ঝামেলা পড়ে যাবে। এক একজন এক এক কথা বললে আপনারা ওইখানে পাঠাবে, যাইতেও পারেন, কিন্তু ওইখানে আরেক যন্ত্রণা। টাকা পয়সাটা কি পরে যন্ত্রণা কিনবেন? এর চেয়ে দেশে থাকেন, দেশে মনে করেন ভিড়ের বেশি চলে, যে নিজের দেশে একটা স্বাধীনতা আছে। ওইখানে গেলে স্বাধীনতাটা পাইবেন না, পালায় পালায় থাকতে। বুঝতে পারছেন? These workers get just a few euros an hour. এই শ্রমিকরা মাত্র কয়েক ইউরো পায়। প্রতি ঘন্টায় মূলা আর শাক পাতা তুলতে হয়। কিন্তু এখানে যে সংগঠিত অপরাধ আর মানব পাচার চলছে তার শিকার পৌঁছে গেছে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত। খামারের নিচের জীবন, ইতালিতে অবৈধভাবে কাজ করা। Seasonal migrant workers in Italy. ইতালির মৌসুমী অভিবাসী শ্রমিকরা তার সামান্য উপার্জন করে। মাফিয়া এই খাতে ঢুকে পড়েছে। হল মাফিয়ার সদস্য যারা কৃষক আর শ্রমিকদের মাঝে দালালের ভূমিকা পালন করে। তারা শ্রমিকদের কঠোর নজরে রাখে এবং নিশ্চিত করে তারা যতটা সম্ভব উৎপাদন করে। বেশিরভাগ ক্ষেত্রে শ্রমিক ভয়াবহ পরিস্থিতিতে কাজ করে। প্রতি বছর মৃত্যুর ঘটনা ঘটে খেতে, গরমে বা অতিরিক্ত বোঝাই ট্রাক দুর্ঘটনায়। হাজার হাজার অভিবাসী বসবাস করে ঝুপড়ি পল্লীতে, যেখানে নেই বিদ্যুৎ, নেই পানির ব্যবস্থা, নেই শৌচাগার। কৃষিখাত ভোর 5টায় তারা আবার রাস্তার পাশে দাঁড়ায়। ট্রাক তুলে নিয়ে ফেরানো হয় ক্ষেতের দিকে। তারা ইতালির কৃষি শিল্পের অদৃশ্য মেরুদণ্ড। কম বেতন, কোনো অধিকার নেই। একটি সাধারণ স্ট্রবেরির আড়ালে লুকিয়ে থাকা প্রকৃত মূল্য। কিছু শ্রমিকের বাড়ি হলো পরিত্যক্ত। সিমেন্ট কারখানা যেখানে নেই বিদ্যুৎ, নেই পানির সরবরাহ, আর নেই বৃষ্টি ও বাতাস থেকে রক্ষার ব্যবস্থা। তাদের কিছুই নেই, কিন্তু তারা সবাই এখানে আছে। দেখুন, আমি কাজ করছি প্রতিদিন মাত্র $20 থেকে $25, প্রতিদিন $25। যেহেতু আমার আপন ফুফাতো ভাই, সেই হিসেবে আমি বিশ্বাস করছি। আর আমার বড় ভাইকে আরামে বিশ্বাস করায় ফেলছে, অনেক কথা বলে, অনেক কিছু
বলে যে ছোট ভাইয়ের মতো দেখবো, নিজের বাসায় উঠাবো, নিজের কাজ দিব। যদিও আসার পর আমাকে রিসিভ পর্যন্ত করে নাই এয়ারপোর্ট থেকে, নিজে নিজেই আসছে আমি এখানে। আমার মালিকের সাথে পরিচয়ও নেই, কিচ্ছু নাই। উনি নাপোলিতে আমাকে কাজ দেওয়ার কথা ছিল। ব্রাহ্মণবাড়িয়াতে মোটামুটি আমার দাদার ভালো সম্পদ ছিল, প্লাস ওইগুলি আমার বাবাকে দিয়ে গেছে। মানে ভাই বোনও, আমার বাবার ভাই বোনও অনেকগুলি। সেই হিসেবে আমার আব্বুর নামের যে দোকানগুলি ছিল, মোটামুটি 3টা দোকানের মতো ছিল, বিক্রি করে মূলত আমি এখানে আসছি, ওই টাকা দিয়ে পেমেন্ট করে আসছি। আমি একজন কর্মজীবী মহিলা ছিলাম বাংলাদেশে, এবং আমার একটা ভালো জব এবং আমার ভালো ফ্যাসিলিটি ছিল, সেটা ছেড়ে আমি ইতালিতে আসি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, এবং আমার অর্থনৈতিক স্বাধীনতা ছিল, এই জিনিসটা আমি ছেড়ে এসেছি। এটাকে আমি খুব মিস করি। ফ্রিডম অফ ইকোনমি, সেটা থেকে আমি বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, আমাকে সব সময় ডিপেন্ড করতে হচ্ছে আমার হাজব্যান্ডের উপরে। তো এটা আমি পজিটিভলি দেখি না, এটা হচ্ছে আমার ফিরে যাওয়ার কারণ, বা বারবার এটা আমি চিন্তা করি। দালালকে দেওয়া লাগছে 20 লক্ষ টাকা দেওয়া লাগছে। তার সাথে কন্ট্যাক্ট ছিল যে 20 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে সে আমাকে ইটালি পৌঁছাই দিবে। এই টাকা জমা করা লাগছে আমার বাপের সম্পূর্ণ পেনশনের টাকা, তারপরে আরো ধার কইরা এরপরে আনা লাগছে। নিজেদের জায়গা ও জমি বিক্রি করা লাগছে। ছিল ওইটা। দর্শক, আজকের এই অনুষ্ঠানটি করছি আসার পর লিবিয়া এবং দেশে বুঝতে দেই নাই, কিন্তু অবৈধ পথে কষ্ট ইতালি হয়েছে যাওয়ার আসার পর। বিরুদ্ধে ছিল। আবার জিজ্ঞেস করতেছে এখানে আপনারা যা সবাই হয়, যে ভিডিওটি পরিস্থিতি শেয়ার থাকে করবেন, ওইটাকে এবং না একটু করে বলে লাইক করে ভালোটাই দিবেন। বলে, যাতে দেশের মানুষ ভালো এতক্ষণ থাকে। ছিলাম আমি Plus আপনার আমাদের সাথে মূলত আসিফ এখানে মাতব্বর, আসার উদ্দেশ্য শেরখান হলো নিউজ 24, যাতে দেশের মানুষ ভালো থাকে। শেরখান সেই হিসেবে মাদারীপুর। সত্যটা না বলে